অবরুদ্ধ নিষেধ পর্ব ৭৪ লেখিকা তেজস্মিতা মর্তুজা ও আমি প্রীতম বলছি। তো চলো আজকের পর্ব শুরু করা যাক। সেদিন রাত ১:৩০টার দিকে কামরুল মরে গেল। দোলন সাহেব ওদেরকে একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি করিয়েছিলেন। এমপির কানে তিনজনের অবস্থার খবর দেননি। জয় ঘুমে অচেতন, তার ফোন বাজছে। অন্তু দ্রুত ফোন সাইলেন্ট করল যাতে ঘুম না ভাঙে। আস্তে আস্তে জয়ের পাশ থেকে উঠে বারান্দায় গিয়ে কল রিসিভ করে চুপ করে রইল। দোলন সাহেব ব্যস্ত কণ্ঠে বললেন, হারাম জাদা, তোর বউ এবার তোর জানের কাল হবে। মরবি তুই, নিশ্চিত জেনে রাখ বেটা। আর তুই মরলে তোর খয়রাতে আমি চরম চরম করে ঢোল বাজাবো। অন্তু দোলন সাহেবের কণ্ঠ চিনে ধীর আওয়াজে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার। ও মুসিবতের বেটি, তুমিই ধরছো কল? তোমার পতি কই? কি হয়েছে স্যার? দোলন সাহেব দীর্ঘশ্বাস টেনে খুব রিল্যাক্সে বললেন, কি হয়নি তা জিজ্ঞেস করো। যা হয়েছে অত বলার এনার্জি নেই। সকালে কোর্ট আছে, এনার্জি লস করতে পারবো না। আমার আন্দাজ বলছে ওদের তিনজনের কেউ একজন জাহান্নামে পৌঁছে গেছে। দোলন সাহেব অন্তুর বিচক্ষণতার প্রশংসা ছেড়ে দীর্ঘশ্বাস ফেললেন। এবার একটু ভয় পাও মেয়ে, পথ সহজ না। তুমি ওদের কাল হতে গিয়ে তোমার নিজের কাল হবে। তোমাকে বাঁচাবে কে? আমি তো বলিনি সহজ স্যার। শিকার করতে গেলে জঙ্গলের ডালপালায় চামড়া ছিলার ভয় পেলে চলে না। কখনো বা শিকারের বিষ দাঁতও সহ্য করতে হয়, কিন্তু তা বলে তীরের তাক নড়চড় করতে নেই। দোলন সাহেব বললেন, তুমি কি দক্ষ শিকারী? না স্যার, আমি শিকারী নই। আমি হলাম শিকার, পরে সুযোগ সন্ধানী। তোমার বলির পাঁঠা কই? ঘুমাচ্ছে। আপনার কাছে দুটো কথা জানার ছিল। আমার হাতে এখনো একটা সিগারেট, যেটা শেষের দিকে। যতক্ষণ ওটা টানবো ততক্ষণ তোমার কথা বলার সুযোগ পাবে। আর আমি তোমার কোনো শুভাকাঙ্ক্ষী নই, মনে রেখো। অন্তু মলিন হাসল, মাথা ঘুরে উঠল। বারান্দার মেঝেতে হেলান দিয়ে বসে অন্তু বলে, আপনি শুধু ওই বাচ্চাগুলোকে মুক্ত করতে আমায় একটু সহায়তা করবেন তো স্যার? ওই শুধু ওইটুকুই, বেশি আশা রেখো না যেন। জয় আমির অথবা হামজাকে আঘাত করতে তুমি আমার কাছে একটুও সাহায্য পাবে না। উল্টো বলি হতে পারো, কারণ আমি তোমার শুভাকাঙ্ক্ষী না। মুরসালিন মোহনের সঙ্গে কথা হয়েছে তো আপনার? জয় আজকাল ভুল বেশি করছে, আগে করতো না। সেদিন আমাকে মুরসালিনের কাছে একা ফেলে চলে এলো। আমি কি ওকে সতর্ক করব তোমার থেকে দূরে থাকতে? অন্তু হাসল। করতে পারেন, মানলে ওর ভালো, না মানলে কি আর করার, সেটার সম্ভাবনাই বেশি। দীর্ঘশ্বাস ফেললেন দোলন সাহেব। চা করবে তাড়াতাড়ি, তোমার মরণের ঘণ্টা বাজবে। আমি সেই অপেক্ষায়। যুবতী বয়সেই মরে যাবে তুমি, খুব আফসোস ব্যাপার। যতদিন হামজানা ফিরছে মিথ্যা আমি বলবো এমপির কাছে। তারপর? জয় ঘুমের মাঝে কেসে উঠল। অন্তু সজাগ হলো। কল কেটে ভাবির নম্বর তুলে কল করল। কলটা রিসিভ করলেন রাবেয়া। নাক পরিষ্কার করে সালাম দিয়ে বললেন, কে? ঘুমাওনি? অন্তু, ভালো আছো আম্মু? রাবেয়ার ভারী নিঃশ্বাস শোনা গেল। বেশ কটা মাস অন্তুকে দেখেননি। উপচে আসা কান্নাটা লুকিয়ে নিতে খুব বেগ পেতে হলো ওনার। অন্তু জানে রাবেয়া যায় নামাজে বসা। তাহাজ্জুদের সালাম ফিরিয়ে চোখ মুছে কল রিসিভ করেছেন। রাবেয়া কেমন করে যেন জিজ্ঞেস করলেন, বেঁচে আছিস তো অন্তু? অন্তু হাসে, চোখ জোড়া জ্বলে উঠল তার। জানালার গ্রিল ভেদ করে আকাশের দিকে তাকায়। অন্তুরা কাঁদে না, আমজাদ সাহেবের নিষেধ আছে। তাই অন্তু নিজেকে সামলে জানায়, আমি মরবো না আম্মু, আমি মরবো না। রাবেয়া কথা বলতে পারছিলেন না। কাঁদলে অন্তু রেগে যেতে পারে। তাই কিছুক্ষণ নিঃশব্দে ফুঁফিয়ে বললেন, জয়ের কাছে ফোনটা ধরে দে তো অন্তু, একটু কথা বলবো। কি কথা বলবে? ওর সাথে আমার বোঝাপড়া আছে। ওর কত সাহস হয়েছে রে? ওর না মা নাই, ওর কি কলছেও নাই? তোরে কেমন রাখছে ওর জিগাইতাম। ওরে বলতাম 23 বছর আগে একটা মেয়ে জন্মাইছিলাম আমি। ওরে বলতাম আমি একটা ছেলেও জন্মাইছিলাম। ওই দুইটার খোঁজ আছে ওর কাছে, একটু দে ওর কাছে। অন্তু ডাকে, আম্মু। রাবেয়া কথা বলতে পারলেন না। অন্তুও কিছু বলতে চেয়ে জিহ্বার আগা থেকে গিলে ফেলে। কথাটা আম্মুকে জানাতে তার ছটফটানি লেগে আসে, কিন্তু বলা হলো না। অন্তু শক্ত করে ঢোক গিলে নিজেকে সামলায়। প্রসঙ্গ বদলায়, ভাবির এখন কি অবস্থা আম্মু? সামনের মাসের শেষের দিকে তারিখ দিছে ডাক্তার। তুই আসবি না অন্তু? দেখতে আসবি না? অন্তু নিশ্চুপ, আর নিয়ন্ত্রণ করতে পারল না। টুপ টুপ করে কয়েক ফোঁটা পানি পড়ল কোলের ওপর। আস্তে করে বলল, আসবো আম্মা, ভাবির ডেলিভারি ডেটের আগেই আসবো। আমি না আসলে হয়? শেষে বিড়বিড় করে অন্তু,
বেঁচে থাকলে আসবো আমি আম্মু, বেঁচে থাকলে আসবো। রাবেয়া ডাকলেন, অন্তু। অন্তুর বুকের ভেতর ধুক করে উঠল। এই ডাকটা সাধারণ ডাক ছিল না, মাতৃত্বের ডাক। এই ডাকে মায়েরা ছেলেদের কাছে নিজেকে তুলে ধরেন। রাবেয়ার তো ছেলেটা নেই। অন্তু রাবেয়ার হাত দুটো ধরে বলেছিল শেষবার। অন্তু তাদেরকে সব ফিরিয়ে দেবে, ভবিষ্যৎটা কাঁধে নেবে। সেই দাবিতেই রাবেয়া ডাকলেন আজ অন্তুকে। তোর ভাবির বাড়ির লোকজন আমার আর তোর ভাবিরে আর বইতে পারছে না অন্তু। আমি বাড়ি যাইতে চাইলে নিয়ে যাবি অন্তু? আমি আর এখানে থাকবো না। চোখ বুঝলেই তোর আব্বু আসে, আমারে বাড়ি যাইতে বলে। তুই আমাকে নিয়ে যা অন্তু। বড় অবুঝ আবদার রাবেয়ার। অন্তু চোখের সামনে দেখল বেয়ান বাড়িতে সরল রাবেয়ার অবহেলিত জীবনটা। ছেলে নেই, স্বামী নেই, ঘরদোর পরের। রাবেয়া মাসের পর দিন কাটাচ্ছে। এর দায় কার? ভোরের আলো আধো আধো ফোটার সময় রুমে ফিরল। তুলনামূলক ভালো লাগছে শরীর। গরমের ভোর। জয়ের অভ্যাস হলো উপুড় হয়ে শোয়া। খালি পিঠটা দেখা যায়। তাতে ট্যাটুর মতো ছেপে আছে অসংখ্য এবড়ো খেবড়ো দাগ। লুঙ্গিটা উঠে আছে হাঁটুর অনেকটা উপরে। কালো কুচকুচে পশমে ভরা ঠ্যাঙের ওপর একদলা ধরা মাংস নেই। গর্তের মতো দেবে আসে লম্বা ক্ষত। বাহুতে দাগ। কোথাও বা মাংস ঠেলে উঠেছে ক্ষত ভরাট হয়ে। কোথাও কালচিটে পড়া খাপলা ধরা মারের চোপ। দেখে মনে হয় এখনও রক্ত জমাটবদ্ধ হয়ে চামড়ার নিচে জমে আছে। যখন তখন টিউমার ও ক্যান্সার হওয়াটাই স্বাভাবিক। কৌশল দিয়ে এসে অন্তু নামাজে বসল। মোনাজাতে মালিকের কাছে হাত তুলতেই হু হু করে কেঁদে ফেলল আজ সে। সে বহুদিন রবের কাছে কাঁদেনি। নিজের কলঙ্কিত হাত দুটো রবের কাছে তুলে ধরতে অন্তুর বড় লজ্জা লাগছিল। এই হাতে সে প্রাণ নিয়েছে, যে হাতে সে আইনের কলম ধরতে চেয়েছিল। অপরাধীর শাস্তি দেবার হক কি অন্তুর আছে? সেটা কি খুন নয়? খুন কুফরি। আর কুফরির গুনাহ কি আল্লাপাক ক্ষমা করবেন? তার আর জয় হামজার মাঝে পার্থক্য রইল কি? জীবন তাকে কোন পথে পরিচালনা করছে? তুলি নামাজে বসেছিল। তরুর মৃত্যুর পর সে নিথর হয়ে গেছে। কোয়েলের সাথে আচরণ খারাপ হয়ে গেছে। রুম থেকে বের হয় না। অন্তু প্রতিবেলা খাবার না দিয়ে গেলে না খেয়েই চলে। কোয়েলের যাবতীয় যত্ন রিমিই করে। রিমি কোয়েলের মা হয়ে গেছে। অন্তু গিয়ে বেশ কিছুক্ষণ বসে রইল। তুলি সালাম ফিরিয়ে বলল, তুমি গিয়ে আরাম করো গে, রান্না আমি করে নেব আজ। অন্তু কিছুক্ষণ তুলির সুশ্রী মুখখানা দেখে বলল, এভাবে কতদিন? কিভাবে আরমিন? যার জীবনে আচমকা দুঃখ আসে সে না হয় আবার দুঃখ কাটিয়ে সুখ পাবার আশা রাখতে পারে, কিন্তু যার জন্মই দুঃখের খাতিরে সে কেন বৃথা আশা রাখবে সুখের? এটা আমার অবৈধ বাপের বাড়ি বলে তোমরা কি তাড়িয়ে দেবে আমায়? অন্তু বিছানা ছেড়ে তুলির গা ঘেঁষে মেঝেতে বসে পড়ল। তুলির একখানা হাত নিজের হাতের মুঠোয় ধরে বলল, আপনার অবৈধ বাপের বাড়ি। আমি কি এই বাড়ির? আমার কি পরিচয় আছে? হিসেবে তুমি এ বাড়ির বউ। এটাই জয়ের বাড়ি। ও কথা বলবে না। অন্তু হাসল। আপনার আমার নিজেদের একটা করে সংসার হলেও পারত, কিন্তু নারী হিসেবে আল্লাহর বোধহয় আমাদেরকে পছন্দ হয়নি। তুলি অন্তুর মুখের দিকে তাকায়। তুমি জয়কে ছেড়ে দেবে আরমিন? আপনার কথা শুনি। কোয়েলকে কিভাবে মানুষ করবেন ভেবেছেন? তুমি নিয়ে নাও। অন্তু তাকালো। তুলি বলল, আমি সত্যি বলছি আরমিন, ওকে আমার আর ভালো লাগে না। আমার আর এই দুনিয়ার কিছুই ভালো লাগে না। আমি কে? আমি কেন? আমি কি? এই প্রশ্ন আমাকে পাগল করে তোলে। তোমার কাছে আছে এই প্রশ্নের উত্তর? আপনি একজন নারী, আপনি একজন মা। এত বড় দুটো শক্তিশালী পরিচয় থাকতেও এই সংকোচ কেন? তুলি তাচ্ছিল্য করে হাসে। আমি অবৈধ সন্তান, আমি ধর্ষিতা, আমি বিধবা, আমি আশ্রিতা। আর নাও বড় বড় পরিচয়, এগুলো বললে না কেন? আমি যে দুটো বলেছি সেগুলো এক পাল্লায় রাখুন আর এগুলো এক পাল্লায় রাখুন। দেখবেন ওই পাল্লার ভার অসীম ছাড়িয়েছে। তুমি মেয়ে রোজ রোজ আমায় মিছে সান্ত্বনা দিও না। নিজের কথা ভাবো একটুও। আপনি কইলেও নিজের একটা ব্যবস্থা ভাবুন। এখানের দিন ফুরিয়ে এসেছে আপনার। তুলি যেন চমকে উঠল। কেন? তোমরা কি সত্যিই আমায় বের করে দেবে? অন্তু শক্ত করে তুলির হাতখানা নিজের মুঠোয় আঁটল। কেউ আপনাকে বের করবে না, বরং কেউ থাকবে না আপনাকে এখানে আশ্রয় দেওয়ার জন্য। কোথায় যাবে? কি বলছো তুমি? কি করছো তোমরা? কি করছো তোমরা? আমরা কারা জানি না, কিন্তু ধরুন এই বাড়িটা ভাঙার জন্য একজন দিনমজুর দরকার। আমি সেই দিনমজুর। তুলে একটু আঁতকে উঠল। বিস্ময় ও হতবিহ্বলতায় কিছু উচ্চারণ করতে পারল না। অন্তু বলল, আমি আপনার কাছে আজ এমন কিছু চাইতে এসেছি যা আপনার মন ভাঙতে পারে, মায়ায় বাঁধতে পারে, কিন্তু আজ আপনি আমায় ফিরিয়ে দিতে পারবেন না। কি চাইতে এসেছো আরমিন? ভয় পাবেন না। আবেগ আপনাকে ভয় পেতে বলবে,
কিন্তু বাস্তবতার কাছে আবেগ এক মুঠো ছাই। আপনি যে মুখে হামজাকে ছোট থেকে ভাই ডেকে এসেছেন, সেই মুখে আপনি তার বিরুদ্ধে সাক্ষী দেবেন। তুলি যেন গেড়ে বসল। কি বলছো তুমি? বড় বড় কাজে এমন দুঃসাহসিক পদক্ষেপ নিতে হয়। আপনার সন্তানের পিতাকে সে ভাই হিসেবে মেরে হয়তো ভালোই করেছে, কিন্তু সে আরও এমন অনেক সন্তানের জন্য নরকের দেবতা, যার জন্য আপনার স্বামীর মৃত্যু হবে তার হাঁটু ভেঙে পড়ার প্রথম ধাপ। বোনের মুখে ভাইয়ের বিরুদ্ধে নিজের স্বামীর হত্যাকাণ্ডের সাক্ষী বড় কার্যকর। তুলি ভাষাহীন চোখে চেয়ে রইল। অন্তু বাম হাতের মুঠো রাখা চাবি নিয়ে তুলিকে নিয়ে একবার বড় ঘরে গেল। তুলির বমি ঠেলে আসে, চোখ ফুঁড়ে আসে সেখানকার দৃশ্য দেখে। বস্তার মতো নিথর পড়ে আছে এক একটা ছোট ছোট দেহ, তার মাঝে রক্তাক্ত কয়েকটি যুবক ফজরের নামাজ আদায় করছে। সেখান থেকে বেরিয়ে অন্তু শুধু একটাই কথা বলল, ওদের মায়ের কোল ভরিয়ে দিতে আপনার একটা সাক্ষী আমার চাই। এরপর আমি এই লড়াইয়ে যদি বাঁচতে পারি, তো আপনার ভারটুকুও আমার। অন্তু রিমির ঘরে আর গেল না। সে জানে রিমি এখন নিস্তেজ শরীরে বিছানায় পড়ে নীরবে কাঁদছে। অন্তুর চোখে বড় বাঁধে এই দৃশ্য। রিমি তার এই বয়সের একজন সরল বিধ্বস্ত বান্ধবী কিনা। বাথরুমে যদি 10টা লুঙ্গিও জমা হয়, তা কখনো নিজের হাতে ধুয়ে দেয় না জয়। দরকার পড়লে নতুন কিনে এনে পরে। 4টা লুঙ্গি জমেছিল। অন্তু সেগুলো ধুয়ে ছাদে গিয়ে মেলে দিয়ে এলো। একটু ভালো মতন দেখলো বাড়ির গোটা আশপাশটা। পাহারা নেহাত কম বসায়নি হামচা। বেলা একটু বাড়লে একসাথে 2টো বমির ওষুধ খেয়ে নিয়ে রান্নাঘরে ঢুকলো। 1 কাপ সুন্দর চা বানিয়ে নিয়ে গিয়ে জয়কে ডাকলো। বেলা 9টা বাজে, উঠবেন নাকি পানি টানি ঢেলে দেবো গায়ে? জয় গালি ছাড়ার জন্যই বোধহয় আধো চোখ খুলেছিল, কিন্তু গালি এলো না মুখে। অন্তু চুল আঁচড়াচ্ছে, কোমর সমান চুল, খুব সামান্য কুকরানো, দেখতে আরও বেশি সুন্দর লাগে। অন্তু এক পর্যায়ে চুলটা পিঠ থেকে তুলে সামনে আগলে নিয়ে আঁচড়াতে লাগলো। হাতের চিকন চুড়িখানা চিকচিক করে উঠল অন্তুর। বেরিয়ে এলো গলার চেন। জয় চোখ বুঝে ফেলে এই পর্যায়ে। জয়ের কাছে মনে হলো এটাকে অপার্থিব এক সকাল বলে। এই সকালের মায়ায় যদি জয় আমির পড়ে, দোষটা একটুও জয় আমিরের নয়, কিন্তু ধ্বংসাত্মক ক্ষতিটা জয় আমিরেরই। এই মায়ার প্রশ্ন তার জন্য সর্বোচ্চ ক্ষতিকর। দুর্বলতার ঠাঁইকেই সাধারণ ভাষায় মায়া বলে। জয়ের চোখের পর্দায় ভেসে উঠল, অন্তু যে অবস্থায় দাঁড়িয়ে আছে, স্বামী হিসেবে তার এখন কর্তব্য অন্তুর ওই চুল সরানো খোলা কাঁধে একটা চুমু খাওয়া। কিন্তু সে যে স্বামী হওয়ার আগে আসামি। জয় উঠে দাঁড়িয়ে লুঙ্গি বাঁধে। ঘড়িতে সবে 7:30। তার বউ একটা বাটপাড়ি করেছে, এর শাস্তি কিভাবে দেওয়া যায়? অন্তু সে সময় বলে উঠল, কি খাবেন? তুমি আমাকে জিজ্ঞেস করতেছ? আমি বুঝতে পারছিলাম না কি রান্না করা যায়। আপনি যা খাবেন তা শুনলে একটা আইডিয়া পাওয়া যেত। জয় এমন ভাব করে হেঁটে এসে অন্তুকে ধাক্কা মেরে সরিয়ে গা ঘেঁষে আয়নার সামনে দাঁড়ালো, যেন সকাল সকাল ঘুম থেকে উঠে আয়নার সামনে এলোমেলো চুল ঠিক করতে খুব ব্যস্ত। ঘন ফেঞ্চ কাট ঝাঁকড়া চুলে হাত বোলাতে বোলাতে বলল, বিরিয়ানি রাঁধো। আর চোখে অন্তুকে দেখলো আয়নার ভেতরে। অন্তু আয়নায় জয়কে লক্ষ্য করে বলে, পছন্দ? জয় এবার অন্তুর দিকে ঘাড় কাত করে। হলে কি? জয় যেন একটুখানি থমকায়, আর একটু গা ঘেঁষে দাঁড়ায়, তাকিয়ে থাকে। কিছু সময় পর হেসে ফেলে অন্তুর কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলে, নয়তো ভালো মানুষদের সমাজে বদনাম হয়ে যাবে জয় আমিরের পছন্দ একটা নিজের পছন্দ রাখার দায়ে। তোমার জয় আমির ভালো না? অন্তু ঠোঁট বাঁকিয়ে হাসে। তার নামে বদনাম হয়ে এই নাম পেয়েছি। বদনামের ওপর বদনাম দৃশ্যমান হয় না। জয় মাথা নিচু করে হেসে বিড়বিড় করে, আমার নামটাই এক জ্বলন্ত বদনাম। কি বলেন উকিল মহাদয়া? আমি তো বিরিয়ানি রান্না তেমন পারি না, মানে আম্মু করতো। আমি। অন্তু সরে দাঁড়ায়। এই সকল মুহূর্তে জয়কে আপাতত বিরহ দিয়ে তার চাপা আহত মুখখানা বড় প্রশান্ত দেয়। রান্নাবান্না, স্বামীর যত্ন, সংসার সামলানো শেখার বয়সে উখালতি আর তদন্ত শিখলে তোমার স্বামীর কপাল এরকমই হবে সিস্টার। তোমার স্বামীর জন্য দুঃখ পেলুম। অন্তু হেসে ফেলল। জয়ের মনে হলো দেয়ালে মাথা টুকে হাসপাতালে চলে যেতে। ওরকম একখানা অভাবনীয় সকাল পাওয়ার কথা সে অজ্ঞান হয়েও ভাবে না। আজ তার সাথে উল্টাপাল্টা ব্যাপার হচ্ছে। অন্তু জয়কে 4বার মুদির দোকানে পাঠালো, বিভিন্ন মশলাপাতি ইত্যাদি আনতে। তার কুকুরগুলোকে রুটি খাওয়াতে একটু দেরি হলো শেষবার। বকতে বকতে দোতলায় উঠল। 8বার উঠানামা করতে হয়েছে সিঁড়ি দিয়ে। অন্তু বলল, কোয়েলের দুধ ফুরিয়ে গেছে। মাথার ওপর তুলে এক আছাড় মারবো এবার কোয়েলেরও আর তোমারেও। তো আমি যাই দুধ নিয়ে আসি? বের হয়ে দেখ। আজ হব। কি? আবার কন? শুনি নাই। অন্তু সরল নজরে তাকায়। জয় এক মুহূর্তের জন্য ঘোরে আচ্ছন্ন হয়ে উঠল। অন্তুর এই মার প্যাঁচটা খাটছিল খুব জয়ের ওপর। কখনো নমনীয়তা না দেখানো অন্তু হঠাৎই এই চূড়ান্ত সময়ে কোমলতা প্রদর্শন করায় জয়ের চাতুর্য হতবিহ্বল হয়ে পড়েছিল। আমি আজ ভার্সিটি যেতে চাই।
আপনার অনুমতি আছে? জয় যেন ভুল শুনল। কিছুক্ষণ অনড় দাঁড়িয়ে থেকে চোখ ফেরালো। আমার অনুমতি চাই তোমার? আপনার অনুমতি থাকলে আমি আজ ভার্সিটিতে যাব। সেমিস্টার শেষের দিকে। অ্যাটেন্ডেন্স থাকা চাই। জয় ঢোক গিলে একটু সময় নিয়ে বলল, আমি নামিয়ে দেব। অন্তু একটু আপত্তি করল না। আপনি কোথায় যাবেন? জেলখানায়। অন্তু মশলা কষানোর চামচ নাড়া দিতে দিতে কষা মশলা ছুটে এসে অন্তুর বাম গালে লাগলো। মুখের নরম ত্বক জ্বলে উঠতেই অন্তু ছিটকে দাঁড়ায়। জয় যেন উড়ে এসে অন্তুর মুখটা অধিকারে নেয়। ট্যাপ ছেড়ে হাতের মুঠোয় পানি নিয়ে ক্ষততে দেয়। কিন্তু মুখের সংবেদনশীল ত্বকে ঠিক ফোসকা পড়া কালো দাগ উঠে এলো। ততক্ষণে মশলা পুড়ে ধোঁয়া উঠে গেছে। সেই গন্ধে অন্তুর চোখ মুখ উল্টে এলো। জয় দ্রুত অন্তুর মুখ ও মাথাটা অনিয়ন্ত্রিত হাতেই যেন নিজের চওড়া বুকটার সাথে চেপে ধরে রাখে ওভাবেই। জয়ের লম্বা কাষ্ঠলো শরীরটার তুলনায় অন্তু মেয়ে হিসেবে লম্বা হয়েও খাটো। এক হাতে গ্যাস অফ করে অন্তুর চুলে হাত রাখে জয়। আলতো চাপে বুকের কাছে অন্তুর মুখটা চেপে নিয়ে ঠাঁই দাঁড়িয়ে থাকে। অন্তুর অস্থির অসুস্থ নিঃশ্বাস জয়ের বুকে ছুটে পড়ে। আলতো হাতে বারবার অন্তুর চুলে হাত বোলায়। এই জয়কে চেনা যায় না। জয় নিজেও চিনতে ভুল করে এই জয়টাকে। এই জয় আমিরের ধ্বংসের প্রতিনিধি। অন্তু টের পায় জয়ের হৃৎপিণ্ডে আন্দোলন চলছে। দ্রিম দ্রিম করে হৃৎকপাটিকা খুলছে। রক্ত বইয়ে দিয়ে আবার তার চেয়ে দ্রুত ও জোরে আটকে যাচ্ছে। অন্তু এক পেশে হাসে আলতো। এরকম বুকের কাঁপুনি অন্তুও টের পেয়েছিল। হাত পা থরথর করে কেঁপেছিল। যেদিন তার ঘরে জয়ের অবৈধ বিচরণ প্রমাণিত হচ্ছিল ভরা সমাজে। হৃদযন্ত্রের এই উত্তাল তাণ্ডব একই রকম, শুধু শর্ত আলাদা। জয় আস্তে করে জিজ্ঞেস করে, বমি করবে? বাথরুমে নিয়ে যাব? না, এখন আর বমি পাচ্ছে না। অন্তু এক প্রকার সূক্ষ্ম অবহেলায় জয়কে সরিয়ে দিয়ে সরে আসে। তারপর জয়ের মুখের দিকে তাকিয়ে সূক্ষ্ম একটা আহত ভাব লক্ষ্য করে। জয় অন্তুর মুখের ছোট্ট ক্ষততে গভীরভাবে একটা চুমু খায়। বেশ কিছুক্ষণ ঠোঁট সরায় না। সামান্য একটু জিহ্বার আগাও ছুঁয়ে যায় অন্তুর মসৃণ গালটা। জয় যেন শুষে নিশ্চিহ্ন করতে চায় অন্তুর গালের দাগটিকে। মুখ তুলে আঙুল নেড়ে ঘষে সেখানে। শব্দহীন হেসে বলে, এই গালে আমার ঠোঁট ততটা সময় স্থায়ী হবে না যতটা সময় এই দাগ। পোড়ার দাগ ওঠে না। আমার কি এই দাগের ওপর হিংসা করা উচিত ঘরবালি? অন্তু মাথা নাড়ে। আপনি কি পোড়ার দাগ নন আমার জীবনে? আপনি জ্বলন্ত অগ্নিকুণ্ড। আমি সেই আগুনে পুড়ে কালো কয়লা হওয়া জ্বালানি খড়ি। জয় অন্তুর বাহুটা এতক্ষণ চেপে ধরে নিজের শরীরটাকে অবলম্বনের খুঁটি হিসেবে হেলান দিয়ে দাঁড় করিয়ে রেখেছিল। দুর্বল শরীর। এবার অন্তুকে রান্নাঘরের মেঝেতে বসালো। জয় নিজেও মেঝের উপর ঠেসে বসে আস্তে করে দেয়ালের সাথে হেলান দিল। মাথাটা এলিয়ে দিয়ে অন্তুর দিকে ঘাড় কাত করে বলল, আমাকে তুমি অগ্নিকুণ্ড বলো, অথচ আমি উত্তাল সমুদ্র। এবং পানিকে শাসন করা যায় না ঘরবালি। আর না যায় তার গতিবিধি পরিবর্তন করা। বড়জোর তুমিই উল্টো তার প্রবাহে ভেসে যাবে। সব হারিয়ে ধ্বংস হয়ে যাবে। তোমার ধ্বংসাবশেষটুকুও ভেসে যাবে নিরুদ্দেশ পানির উন্মত্ত প্রবাহের সাথে। অন্তু ম্লান হেসে সামান্য কাঁধ ছাকালো। মানছি। জয় যেন অবাক হয়ে তাকায়। তার চোখে প্রশ্ন, তুমি আমার কথা মানছ? অন্তুর হাসি কমে আসে। ভাবুক চোখে বাইরের অন্ধকার দিকে চেয়ে বলে, ধ্বংস হয়ে যাবো বলছেন? তার মানে ধ্বংস হবার এখনো বাকি অনেকটাই, হ্যাঁ? জয় এবার আর অন্তুর অসুস্থতা মানল না। আর একটু সরে গিয়ে বসল। একটা চুরুট ধরিয়ে তাতে লম্বা টান দিয়ে মুখ চোখ ভরে এক পাঁচা ধোঁয়া ছেড়ে হাসল। আমি হেরে যাবো একবার তোমার কাছে, তাতে পস্তাবে তুমি। আপনি হেরে গেলে পস্তাবো? জয় ধোঁয়া গিলে দুপাশে মাথা নাড়ল। সেদিন আমার মতো ওভাবে হেরে যেতে না পেরে পস্তাবে। অন্তুর চোখে চেয়ে চোখ মারল। হার জিত আপেক্ষিক ঘরবালি। তুমি তো আর্টসের স্টুডেন্ট, আপেক্ষিকতা বোঝো? বুঝি। জয় এক পেশে ঠোঁটে হাসে। দৃশ্যমান পরাজয় কখনো চূড়ান্ত বিজয় কারোর জন্য, এবং জিতে যাওয়াটা হেরে যাওয়া পথের প্রবেশদ্বার মাত্র। কখনো কখনো জেনে বুঝে হেরে যায় মানুষ। কখন জানেন? হুম, যখন মানুষের সামনে একটাই পথ থাকে, বেঁচে থাকলে হেরে যাও, নয়তো তুমি মরে যাও। মৃত্যু আপনার মতো দায়বদ্ধতাহীন মানুষের জন্য। আমার কিছু দায় আছে। আমি দায়বদ্ধ হলে মেরে ফেলবে? অন্তু শুধু হাসল। মনে মনে বলে উঠল, আমি বলছি, আপনি দায়বদ্ধ হবার পরেও মরণই হবে আপনার একমাত্র মুক্তির পথ। আমি আপনাকে দায়বদ্ধ করে তুলব এবং যে কোনো শর্তে বাঁচিয়ে রাখব, প্রতিক্ষণে জীবিত করে আবার মেরে ফেলব। জয় অন্তুকে আর রাঁধতেই দিল না। মেঝেতে বসিয়ে রেখে নতুন করে মশলা কষিয়ে রান্না শুরু করল। পিকনিকে বিরিয়ানি রেঁধে অভিজ্ঞ হাত তার। অন্তু মেঝেতে বসে বসে দেখল, গলায় গামছা ঝুলিয়ে লুঙ্গি পরে একদম পেশাগত বাবুর্চির মতো রান্না করছে জয়।
বিরিয়ানির গন্ধে সকাল সকাল দোতলা মেখে উঠল। রাঁধতে রাঁধতে আবার গলা ছেড়ে গান ধরল। মাইয়ার পেছন ছাইড়া দিয়া মন্টু হইয়া আছি, পাপের জন্য গঙ্গা জলে ডুব দিয়াছি, সব কিছু ছাইড়া আমি সাধু হইয়াছি, প্রেমে আগুন লাগাইছি ও প্রেমের বিদায় জানাইছি, প্রেমের গুষ্টি মেরেছি ও প্রেমের গুষ্টি মেরেছি, বাংলা মাল সাইডা হাতে শরবত নিয়াছি, বৈরাগ দিয়া কপালে তিলক লাগাইছি। অন্তু রিমির কাছে গিয়ে বলল, আপনার বোরখাটা দেন রিমি। রিমি অবাক হলো, আপনি বোরকা পরবেন আরমিন? পরব। জয় তৈরি হয়ে ওয়ার্কশপে নেমে গিয়েছিল। অনেকগুলো দিন পর গায়ে বোরকা চড়াতে গিয়ে অন্তুর ভেতরের পাগলাটে বিভ্রম তৈরি হলো। সে দেখল আব্বু গেটের বাইরে দাঁড়িয়ে আছে। অন্তু হুড়মুড় করে বোরকা পরে দৌড়ে গিয়ে আব্বুর হাতখানা চেপে ধরবে, রাস্তা পার হবে, ভার্সিটির গেটে নেমে বলবে, ছাতা খোলো, খুব রোদ আব্বু, প্রেশার বাড়বে কিন্তু। হামজা সাহেব গম্ভীর মুখে বলবেন, রোদে ভিটামিন ডি থাকে, প্রেশার বাড়ে কে বলেছে তোকে? একা যাবার চেষ্টা করিস না, আমি আসবো নিতে। আজ বাইরে জয় আমির দাঁড়িয়ে আছে। সেদিন প্রথমবার অন্তু জয় আমিরের জন্য বোরকা পরে তৈরি হলো। জয়ের নজর পড়তেই তার চঞ্চল চোখ দুটো থমকে স্থির হলো। জয় দেখতে পায় এক জুনিয়র বোকা বাঘিনীকে, যে কালো বোরখায় আবৃত, সুন্দর চোখ দুটোই তেজ, ধীর স্থির, বেপাত্তা চলন। জয়কে এড়িয়ে চলে যাচ্ছে সমাজবিজ্ঞান বিভাগের দিকে। জয়ের ভেতরে জেদ উঠল। জয় কুটিল হাসে, মেয়েটাকে রোজ ডাকে, জ্বালাতন করার চেষ্টা করে, মিছে মিছে চ্যালেঞ্জ ছোড়ে। এটা তো সেই আর্মিন, তার ঘর বাড়ির আসার কথা ছিল না? জয়ের বুকের ভেতর কেমন একটা লাগে। মস্তিষ্কে যে চাপ সে বইছে আজ 3টা দিন, তা একত্র হয়ে জয়কে গলা টিপে ধরে। একটা বারও জিজ্ঞেস করে না, বোরকা কেন পড়েছ হঠাৎই। জিহ্বা সরে না জয়ের। দুজন অনেকটা পথ হাঁটে আজ। রাস্তায় লোকে আলোচনায় বসে যায়। নোংরামি করে ধরা খেয়ে বিয়ে করা বউ সাবেক ভিপি জয় আমিরের। মেয়েটার লজ্জা শরম নেই, আবার পর্দা করে, এসব হলো ভণ্ড। জয় চুপচাপ হেঁটে যায়। দেহটাকে শূন্য লাগে তার। হামজা কেন আসছে না? বোঝাপড়া বাকি। এত হিসেব এই সীমিত জীবনে কিভাবে মেলাবে জয়? পরিণতিহীন এক অনিশ্চিত পরিণতির পথটা এমন এলোমেলো লাগে কেন আজকাল? রিক্সাওয়ালা জয়কে দেখে দাঁত বের করে হাসে। তোমার কাছে কইলাম কম ভাড়া নিতাম না মামা, বেশি ভাড়া দেওয়ান লাগবো আমারে। বেশি ভাড়া তোমার স্যাটার ভিতরে ভরে দেবো মামা। আমি একজন বেকার লোক, না জানি তুমি কইবা ভাড়া লাগতো না, ওঠেন, একেরে জাহান্নাম পর্যন্ত নামিয়ে দিয়ে আসি। না, না, তুমি বড় লোকের বেটা, বেশি ভাড়া না দিলে আমি রিক্সাটা দিবো না মানে দিব না। এই শালা, টাকা কি গাছের ছাল না ভেড়ার বাল? দে তোর রিক্সাতে, আমি চালাই যাই বিনামূল্যে। দে, লন, আপনিই যান গা। ন্যায্য ভাড়া না পাইলে আমি চালাইতাম না রিক্সা। জয় রিক্সায় চড়ে বসল, আবার নেমে পড়ল। না, মান ইজ্জত এমনিই নাই, তারপর আবার তুই শালা 2.5 টাকা বেশি দেবনি। চল জায়গা, ওঠো ঘরবালি। অন্তু ভার্সিটির গেট দিয়ে ঢোকার পর থেকে যতক্ষণ দেখা গেল, জয় একদৃষ্টে দেখল অন্তু শহীদ মিনার চত্বর পেরিয়ে সমাজবিজ্ঞান বিভাগের দিকে এগিয়ে যাচ্ছে। এরকম এক সকালে এই মেয়েটিকে এই রূপেই প্রথমবার দেখেছিল সে। জয়ের রিক্সা ঘিরে ধরল ছাত্রছাত্রী জুনিয়রেরা। চোখ ফেরাতে হলো জয়ের। অন্তু সমাজবিজ্ঞান বিভাগে ঢুকে প্রফেসর মনেওয়ারা রেহমানের সঙ্গে সাক্ষাৎ করে বিল্ডিং থেকে বেরিয়ে ভার্সিটির পেছনের পথ দিয়ে বেরিয়ে এসে দাঁড়ালো। গাড়ি আসবে তাকে তুলে নিতে। মিনিট পুরনো চলার পর গাড়ি এসে থামলো এক পুরনো একতলা বাড়ির সম্মুখে। গাড়ির ভোঁতা আওয়াজে পেট গুলিয়ে আসছিল। বসার ঘরে ঢুকে আদব কায়দাকে ছুটি দিয়ে সে দ্রুত বসে পড়ল সোফার ওপরে। ঘরে মোট 4জন পুরুষ, অন্তু এক সোফায় আলাদা বসা হেলান দিয়ে। একজন নারী পর্দার আড়াল থেকে একটি ছোট্ট মেয়েকে দিয়ে চা নাস্তা পাঠালো। আনসারি মোল্লা সাহেব অন্তুকে জিজ্ঞেস করলেন, তুমি অসুস্থ মা? না চাচা, আল্লাহর রহমতে ঠিক আছি। আপনি ভালো তো? আল্লাহ রেখেছেন। চোখ দেখে মনে হচ্ছে তুমি অসুস্থ। মুরসালিনের খবর কি? কিছু বলেছে তোমাকে? সে আর মুক্তির আশা করে না, শুধু আপনারা বাচ্চাদের মুক্ত করুন এই চাও তার। আমি যেটুকু বুঝেছি। একটা কথা জিজ্ঞেস করবো যদি কিছু মনে না করো? বলুন চাচা। তোমারে আগে যেইবার দেখছি বোরকা পরো নাই, আজকে নিরাপত্তার জন্য? আমাদের সাহায্য করতে গিয়ে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? বন্ধুর ভেতর এক তিক্ত অনুভূতি জন্মালো। সে তা গিলে প্রসঙ্গ বদলে ফেলল। বাচ্চাদেরকে ওই জাহান্নাম থেকে মুক্ত করতে আরেকজন সাহায্য করবেন বলেছেন। ঠিক সাহায্য নয়, বরং তিনি আমার উদ্দেশ্য ধরে ফেলেছিলেন। কিন্তু তিনিও চান বাচ্চাগুলো মায়ের কোলে ফিরুক। কে সে? একজন উকিল, ওদেরই লোক। কিন্তু আঁতকে উঠল সবাই। অন্তু আশ্বাস দিল, চিন্তা করবেন না,
আপনাদের ব্যাপারে ওনাকে কিছুই বলিনি, বলবও না। উনি শুধু জানেন আমি বাচ্চাদের মুক্তি চাই, কিন্তু কি করছি সে সম্বন্ধে তেমন জানানো হয়নি। উনি চান মোরসালিন নিজে ওদের কাছে হার স্বীকার করে মুক্ত হন। মোরসালিন মহানের সঙ্গে কেমন অন্যরকম বোঝাপড়া রয়েছে ওনার। মোরসালিন কি বলে এ ব্যাপারে? আপনারা আমার চেয়ে মোরসালিন মহানকে ভালো চেনেন। এতদিনে বেঁচে আছে আল্লাহ শুক্রিয়া। কি হালে রাখছে ওরে কে জানে। হতে পারে আঘাত তাকে কাবু করেছে। পারেনি। তাছাড়া হামজা কখনোই কোনো শর্তেই মোরসালিনকে জীবিত ছাড়বে না। হামজা ঝুঁকি জিইয়ে রাখে না। মোরসালিন মহান আবার মুক্ত হয়ে তার পেছনে লাগবে। তার সাধের তৈরি জাহান্নাম ভেঙে ফেলতে চাইবে। এরকম সুযোগ হামজা কাউকে দেবে না। কিছুক্ষণ নীরবতার পর আনসারী সাহেব বললেন, তোমার উকিল ওদের লোক, তবু তোমাকে সাহায্য করছে কেন? এর পেছনে কোনো অন্য ব্যাপার নেই তো? থাকলোই বা, ততদিনে আমি সব কিছু অন্যরকম করে ফেলতে চাই। তা কেমনে করবা? কত বলি, কত কুরবানি হয়ে যাচ্ছে। তোমার মতন মেয়ে আমাদের সাহায্য করতে এসে বিপদে পড়লে আমি খুব অপরাধী হয়ে যাবো রে মা, মালিকের কাছে। সাবধানে থাইকো। অন্তু মনে মনে বলল, উল্টো আপনি আমাকে ক্ষমা করবেন চাচা। আমি বরং আপনাদেরকে ব্যবহার করছি। এই খেলার শেষ দেখা আমার একার পক্ষে সম্ভব না। আমি আপনার মতো এমন ওদের যে কোনো বিরোধীকে যানবাহন হিসেবে ব্যবহার করতে পারি ওদের ধ্বংসের পথে। অন্তু স্থির বসে থাকা জোয়ান লোকটির দিকে ফিরল। আমার আন্দাজ সঠিক হলে আপনিই পুলিশ অফিসার। লোকটা মাথা নাড়ল। আপনার আন্দাজ সঠিক। এবং আমি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট থেকে, রৌফ কাইসার। আপনি কেন সাহায্য করতে চান আমাকে? আপনারও জয় আমির ও হামজাদেরই সহযোদ্ধা, আমার জানা মতে। সূক্ষ্ম একটা খোঁচা মারলে অন্তু। বর্তমান সরকার যতদিন পুরো এই আমলের প্রশাসনকে কিনে ফেলতে সময় নেবে, সেই পর্যন্ত আমার মতো কিছু বিরোধী থাকবে। অন্তু বুঝল, বিরোধী দলীয় সমর্থক। তাতে অন্তুর যায় আসে না। রাজনৈতিক দলাদলির সঙ্গে তার সম্পৃক্ততা নেই। কেবল তার একটি উদ্দেশ্য আছে, একটি ধ্বংসযজ্ঞের আয়োজন সে করবে। এবং এই ধ্বংসযজ্ঞে সে যে কাউকে উপাদান মানতে পারে, যে কোনোভাবে। তার কোনো ভয় নেই। পিছুটান আছে বেশ কয়েকটা, যেগুলোকে দায়ভার বললে ভালো শোনাবে। এছাড়া আর কিছু নেই। অন্তু এক গ্লাস পানি খেলো বেশ কিছুটা সময় নিয়ে। এরপর বলল, আমি আপনাকে আজ জয় ও হামজার অপরাধ জীবনের বিশেষ একাংশের ফিরিস্তি দেব। কিন্তু তার আগে আমার একটা শর্ত রয়েছে। কি শর্ত? এভাবে নয়। এই শর্ত পূরণে আপনার বেঁকে বসার চান্স রয়েছে সিংহভাগ। কিন্তু তা হলে আমার চলবে না। বরং আপনি আমার শর্ত মেনে নেবেন, এই শর্তে আমি আপনাকে সেই ফিরিস্তি শোনাব। বেশ কিছুক্ষণ চুপ রইল রহুফ। উঁচু লম্বা কালো চেহারা। গায়ের রং কালো হলেও চেহারার গড়ন ভালো। চোখ দুটো গভীর। মুখের ভঙ্গিমা একটু কুটিল। সে অন্তুকে দেখল পর্যবেক্ষণের সাথে। অন্তু এতে আশ্বস্ত হলো। এই খেলায় একটু চতুর লোক তার চাই। সরলদের কোনো কাজ নেই এখানে। বলুন আপনার শর্ত, শোনা যাক। অন্তু বলল, জয়ামেরের যে কোনো একটা পাপের শাস্তিও মৃত্যুদণ্ড হতে পারে, কিন্তু আপনি তার পাপাচারের গোটা অধ্যায় জেনেও তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে পারবেন না। তাচ্ছিল্য করে হেসে ফেলল রৌফ। কি আশ্চর্য ম্যাডাম, আমি আইনের কাছে দায়বদ্ধ, অথচ আপনি তো আমাকে কথায় কথায় আমাকে কাস্টমাইজ করে ফেলেছেন। আপনি আমাকে যে তথ্য দেবেন তার জন্য অবশ্যই ধন্যবাদ, কিন্তু আইনকে কাস্টমাইজ করার বিষয়টা হাস্যকর। তার আগে আমি কারণ জানতে চাইব। অন্তু চোখ দুটো মুদে হেলান দিল আরেকটু। কোনো প্রেমিককে তার প্রেমিকার সঙ্গে মিলিয়ে দেওয়ার পিয়ন হিসেবে আমি আপনি এই চুক্তি করতে বসিনি এখানে। এবং আমি অপ্রয়োজনে অযৌক্তিক কথা বলার জন্য এতদূর বয়ে আসিনি অফিসার। রৌফ কপাল জড়িয়ে বলল, এ প্রেমিক? জয় আমির। এবং তার পুরনো প্রেমিকা হলো মৃত্যু। সে নির্দিষ্ট একটা সময় অবধি বাঁচতে চায়, কেননা তার কিছু কাজ পুরো করার আছে। তা ফুরলে সে এই পথে এগিয়ে যাবে যেখানে তার মৃত্যু অবধারিত। তা কেমন? হতে পারে সে তার কোনো শিকারের সামনে বুক পেতে দেবে, কিংবা আইনের সামনে পড়ে গেলে আইনের সামনে। তার কারণ? বেশ কয়েকটা কারণ রয়েছে। কি কারণ? প্রথমত, সে জীবনকে ভয় পায়। মৃত্যু তার জীবনের একমাত্র মুগ্ধতা। দ্বিতীয়ত, সে তার কোনো শিকারের হাতে প্রাণ দিতে চায়, যেন সে এটা প্রমাণ করার মাধ্যমে হাসতে হাসতে মরতে পারে যে যে কোনো শিকারই তার মতো একটা প্রতিশোধ পরায়ণ হিংস্র পাপী জয়ামির হয়ে ওঠে, যেমনটা সে চেয়েছিল। তৃতীয়ত, সে বন্দিত্বকে ঘেন্না করে। আইনের হাতে আত্মসম্মান করে বন্দী হবার বদলে সে অবশ্যই শখের সঙ্গে বুলেটের সামনে বুক মেলে ধরবে, যেটা কোনো মূল্যেই হতে দেওয়া যাবে না। ওয়েট, সেকেন্ড টাইম হোয়াট ইউ সেড? আওয়ার উই গট দ্যাট এগেন। হোয়াট ডু ইউ মিন? অন্তু গভীর স্বরে শ্বাস টানল। সে নিজেকে তুলে ধরতে চায়। সে প্রমাণ করতে চায় যে কোনো শিকার একবার সুযোগ ও প্রাণ ফিরে পেলে শিকারী হয়ে ওঠে, ঠিক তার মতো। আর এটা পাপ নয়, এটা হলো প্রতিক্রিয়া। রৌফ চায়ের কাপটা হাতে ধরে অনেকটা সময় চুপ করে বসে রইল। অন্তুর চোখের সামনে সিনেমার পর্দার মতো ভেসে উঠল অন্তুকে অপদস্থ করার পর যেদিন জয় তাকে বাড়িতে এসেছিল, রাবেয়া ঘেন্নায় মুখ ফিরিয়ে নিয়েছিলেন।
জয় তখন হেসে বলেছিল, সবাই স্বার্থপর, দেখেছেন? আগেরবার এসেছিলাম, আমি এতিম বলে আপনি নিজেকে আম্মা ডাকতে বলেছিলেন। এবার যে একটু ক্ষতি করেছি, আর কথাই বলছেন না। অথচ এখনও কিন্তু আমি জয়ামির সেই এতিমই আছি। নাকি এখন বাপ মা বেঁচে উঠেছে আমার? অন্তু সেদিনই বুঝে গেছিল জয়ের চিন্তাধারাকে। এরপর সে শুধু তার আন্দাজ প্রমাণ করেছে এবং জয়কে জানতে জয়কে জমিনের মতন খুঁড়ে গেছে। আপনার কাছে ওদের অপরাধের কেমন তথ্য রয়েছে? শুধু তথ্য নাকি প্রমাণও? প্রমাণে পরে আসছি। সাক্ষ্য দিয়ে শুরু করি। কয়েক মাস আগে মেয়র হামজা পাটোয়ারি তার বোনের স্বামী সীমান্তকে খুন করেছে। আমার সামনে। রৌফ নড়ে চড়ে বসল। আপনার সামনে? আপনি যে সভায় বসে আছেন, ধরুন সেখানে আপনি কাউকে কুপিয়ে মারছেন। আমি ওই যে ওই দরজার কাছে দাঁড়ানো। এরপর? পলাশ আজগর। তাকে মারা হয়েছে কাঠের মেশিনের টুকরো করে। সেই মেশিন ও কাঠের মিলের মালিকের হদিশ আমি আপনাকে দেব। তাকে ধরে নিয়ে আসবেন এবং সে সাক্ষী দিতে অবশ্য রাজি হবে না। তার জন্য তাকে টর্চার সেলেও রাখা লাগতে পারে ২-১ দিন। তাছাড়া তার একটা ছোট্ট মেয়েও আছে। যদি একটু অন্যায় উপায় অবলম্বন করতে চান তো তাকে জিম্মি করেও স্বীকারোক্তি নিতে পারেন। এবং তার এক পা পঙ্গু। সেটা করেছে জয়ামির। বিষয়টা প্রমাণ করতে এখন পুলিশ হেফাজতে থাকা কবির আপনার ভালো ইনফর্মার হতে পারে। সে উপস্থিত ছিল সে সময়। রউফ কায়সায় পর্যবেক্ষকের মতো চেয়ে থেকে মনোযোগ দিয়ে শুনছিল কথাগুলো। অন্তু বলল, সাবেক মেয়র ঝন্টু সাহেবের ছেলে মাঝহার। তাকে জয়ামির জবাই করে মেরেছে। আপনি সেখানে উপস্থিত ছিলেন? না, আমার হাত থেকে চাপ্পড় নিয়ে গেছিল এবং আমি খুব ভুল না হলে তার মাথাটা কবরস্থানে দাফন করা হয়েছে এবং সেই কবরটাও শনাক্ত করে দিতে পারি এবং সেখানে আপনি পলাশের মাথার খুলিটাও পাবেন। আচ্ছা। রউফ কিছু লিখল। অন্তু বলল, এবং ঝন্টু সাহেবকে ২ ভাই মিলে মেরেছে বলেই আমার ধারণা। যদি একজনও মারে, সেদিন বেরিয়েছিল ২ জন এবং এটার প্রমাণ আমার কাছে আছে। রউফ হাসল। তদন্তের সময়ে একটি সিসিটিভি ফুটেজ আমরা উদ্ধার করেছিলাম এবং সেখানে হামজা পাটোয়ারিকে ঝন্টু সাহেবের বাড়ির রাস্তায় দেখা গেছে। কিন্তু ওনাকে তেমন একটা জিজ্ঞাসাবাদের সুযোগ তখন পায়নি, কেননা উনি ক্ষমতাসীন দলের কর্মী। যেহেতু ওটা ওনার শ্বশুরবাড়িও, সেক্ষেত্রে ব্যাপারটা কিছুটা চাপা পড়ে গেছিল। এবার আর এই দ্বিধাটা রইল না। বন্ধু যাবতীয় অপরাধের বিবরণ দেবার পর আনসারি সাহেবকে বলল, মেয়র এখন ঢাকাতে। সে ফিরলে সব শেষ ধরুন। সুতরাং সে ফেরার আগে যা করতে পারবে এবং স্বাভাবিকভাবে সে আজকাল ফিরে আসবে। এখন আপনাদের কাজ হলো সে যাতে এত দ্রুত ফিরতেই না পারে এমন কিছু করা। কি করতে বলছো? গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দিন। হ্যাঁ? ২-৪ দিন হাসপাতাল ঘুরে আসুক। বাড়ি আর ঢাকা করতে পেরেশান হয়ে গেছে ভীষণ। সবাই কিছুক্ষণ চুপচাপ অন্তুকে দেখল। অন্তু উঠে দাঁড়িয়ে বলল, আপনারা পাটোয়ারি বাড়িতে ঢোকার জন্য কালকের দিনটা পাবেন। কাল জয়ামিরকে নিয়ে বের হব আমি। সেইটুকু সময় আপনারা পাবেন। হামজা বড় মহলের সঙ্গে একটি মিটিং শেষ করে হোটেলে ফিরল বেলা 11:30টার দিকে। হোটেলটার যে মন্ত্রীর তার সঙ্গেই মিটিং শেষ করে ফিরল সে। পাঞ্জাবিখানা খুলে খালি গায়ে শুয়ে পড়ল বিছানার ওপর। ঘুমের অভাবে শরীরে অসহ্য অস্থিরতা টের পাচ্ছিল। জয়কে গত দুদিনে বহুবার কল করেছে সে। কোনো সাড়া পাওয়া যায়নি। হামজা অভাবেই উঠে গিয়ে ব্যালকনির গ্রিল ধরে দাঁড়ালো। রাজধানীর এক অভিজাত হোটেলের ব্যালকনি থেকে ব্যস্ত এই মহানগরী বড় রহস্যময় লাগলো হামজার কাছে। এই ব্যস্ত নগরী কাউকে কিচ্ছু দেয় না, হাসিল করতে হয়। এই হাসিলের সিংহভাগই অনৈতিক হাতে আদায়কৃত। হামজাকেও কিছু দেয়নি। দেয়নি বলাটা অকৃতজ্ঞতা হবে, ব্যথা দিয়েছে। কখনো শরীরের, কখনো খিদের, কখনো বা পরিচয়হীনতার, কখনো অনুভূতিহীনতার, কখনো বা এত লড়াই করে জেতা এইটুকু ক্ষমতা হারিয়ে ফেলার ভয়ের ব্যথা। ক্ষমতার লড়াই যারা লড়ে তারা জানে তারা কতটা অসহায়। তারা চাইলেও একজন ভালো মানুষ হতে পারে না। নেশার চেয়ে বড় প্রবৃত্তি নেই। ক্ষমতার নেশার চেয়ে বড় নেশা নেই। রিমির মুখটা ভেসে উঠল চোখের সামনে। যারা রোজ ব্যথা পায় তাদের সয়ে যায়। যার একদমই অভ্যাস ও অভিজ্ঞতা নেই তারা কিভাবে সইবে? হামজার জানা নেই। হামজা কখনো কিছু ধরে রাখতে চায়নি ক্ষমতা ও জয়কে ছাড়া। কিন্তু এরপর মনে হলো সে আর একটা জিনিস ধরে রাখতে চেয়েছে, রিমিকে। সরল রিমিকে। সেই রিমি এখনও সরল, কিন্তু তিক্ততার বশে বশীভূত। হামজা আন্দাজ করে রিমি যখন তখন মুখে চেয়ে বসবে, আমাকে তালাক দিন। হামজা শক্ত করে চেপে ধরল গ্রিলটা। তার বলবান হাতের মুঠোর ওপর মোটা মোটা রডগুলো খাড়া হয়ে উঠল। বুকের ভেতরে এক চাপা সূচালো ব্যথা টের পাওয়া যাচ্ছে। রিমির মুখে উচ্চারিত এই কথায় হামজার যে হেরে যাওয়া, হারিয়ে ফেলা ও ব্যর্থতা আছে তা হামজা সামাল দেবে কি করে? এর পরের ভয়টা হামজাকে বিষের মতো গ্রাস করে। সে সব সহ্য করতে পারবে, সে পারে, কিন্তু জয়ের চোখে তার জন্য অভিযোগ, ঘৃণা। মস্তিষ্কের মধ্যভাগটা দপদপ করে উঠল। মাথা ঝাড়া মারল হামজা। দ্রুত রুমে এসে প্রেশারের ওষুধ ও দুটো ঘুমের ওষুধ খেল। তার ইচ্ছে করছে রুমটাকে ভেঙে আছড়ে গুঁড়ো গুঁড়ো করে ফেলতে। হামজা অস্থিরতা ও ভয়কে ঘেন্না করে। ক্ষমতা ও জয় তার। সে একটা আফসোসে আজ বহুদিন যাবৎ ঘুমায় না। অন্তু মেয়েটাকে ক্লাব ঘরে তুলে নিয়ে যাওয়ার কথা ছিল। এরকম বাড়ন্ত কাউকে পথে রাখতে নেই।
অন্তুকে সে সুযোগ দিলে সে মোস্তাকিন মোহনের মতন কেঁচোর বদলে খুঁড়তে খুঁড়তে অজগর সাপ বের করে আনতো। এ কথা পলাশ জানতে পেরে বলেছিল, হামজা তুমি আমার হক নষ্ট করো না এভাবে। তুমি কি জানো, কাকতালীয় ওই ছোট পাখির ভাই আমার কাছে ঋণী। ক্লাব ঘর ছাড়ো, তুমি আমার ঘরে আনো। আমার উপরে তোমার ভরসা নাই? হামজা সম্মতি দিল। অন্তুর প্রধান দুর্বলতা তার আব্বু, দ্বিতীয়টা সম্মান। দুটো লুট করতেই পলাশ সিদ্ধহস্ত। তার হাত পাকা, কিন্তু বাজির চাল পাল্টে দিয়েছে সেই সন্ধ্যার শেষ ক্ষণে জয় আমির। অন্তু বেঁচে গেল সেদিন, আমজাদ সাহেবও। এরপর অন্তুকে ঢাকায় তুলে নেবার কথা ছিল, কিন্তু তার মাঝে অন্তু জয়কে থুতু নিক্ষেপ করে যে আরও একবার চাল পাল্টে দেবে, আমজা তা ভাবতেও পারেনি। বিষয়টা সে জেনে বরং খুশি হয়েছিল। সেদিন জয় পলাশের রুফটপ থেকে অন্তুকে বাঁচালেও এই থুতুর বদলা নিতে হলেও জয় এবার অন্তুকে ছিঁড়ে খেয়ে ফেলবে। কিন্তু জয় তার আগেই হামজাকে না জানিয়ে এক অঘটন ঘটিয়ে বসল। থুতুর বদলে থুতুর আয়োজন করলো। হামজা সেদিন অত অল্প সময়ে আর কিছু ভাবতে পারেনি। নির্বাচনের কদিন পর রেপুটেশন রক্ষার চেয়ে বড় কর্ম নেই একজন রাজনৈতিকের জন্য। নতুন অবস্থায় মানুষের মন ভাঙা চলবে না, মহান হতে হবে। সেই মুহূর্তে অন্তুকে হাতের মুঠোয় রাখার একমাত্র উপায় তার মাথায় জয়ের সাথে বিয়ে দেওয়াই এসেছিল। হামজা বেডসাইড টেবিলের ওপরে ল্যাম্পটা তুলে এক আছাড় মারল। চুরমার হয়ে গেল তা বিকট শব্দ তুলে। এত বড় ভুল হামজা কি করে করেছিল সেদিন? আরও কয়েকটা ভুল হামজা করেছে এই কয়টা মাসে। সে মেয়েটাকে দুর্বল করতে অন্তিকে ট্রাকের চাকার নিচে পিষে ফেলেছে, পরিবারকে উচ্ছেদ করে ছেড়েছে। কিন্তু যেদি মেয়েটাকে জবাই করার সঠিক কাজটা সে করেনি, এবং সবচেয়ে বড় ভুল সে করেছে, সে জয়কে মেয়েটার কাছে ছেড়ে রেখেছে। এর পেছনে অন্তুর একটা চাল বোধহয় কেটেছিল। অন্তুর সাথে জয়ের সম্পর্ক এতই বিশ্রী ও বিরোধী ছিল যে হামজার কখনো খেয়ালই আসেনি ওই মেয়েটার ওপর জয় নিজেকে হারাতে পারে কোনো একদিন। রোজ মারধর, চেঁচামেচি, বৈপাক্ষিক বাকবিতণ্ডা, বোকা বোকা উত্তেজনা। হামজা যেন বিভ্রান্ত হয়ে উঠেছিল। হামজা বিছানার চাদর চেপে ধরে মেঝেতে হাঁটু গেড়ে বসল। ইচ্ছে করছে হাতুড়ি দিয়ে মাথার উপর এক বাড়ি মেরে সবটা থামিয়ে দিতে। দরজায় নক পড়ল। একজন সার্ভিস বয় এসেছে, সাথে একটি মেয়ে। মুখে সাজগোজ, শাড়ি পরার ধর্ম, ব্লাউজ দেখে বুঝে ফেলল হামজা মেয়েটা কি। সার্ভিস বয় খুব বিনয়ের সাথে বলল, স্যার আপনার ড্রিঙ্ক ভেতরে রাখবো? হামজা হেঁটে এসে বিছানায় বসে একটা সিগারেট ধরিয়ে বলল, রাখো। সার্ভিস বয় মদের বোতল রেখেও দাঁড়িয়ে আছে দেখে বলল, কিছু বলবে? স্যার, একটু লাজুক হাসলো ছেলেটা। ম্যানেজার মানে ম্যানেজার স্যার ওকে পাঠাইছে আপনার সেবার জন্য। একা আছেন, একটু সঙ্গ দরকার হতে পারে। আমাদেরকে আপনার স্পেশাল সেবার জন্য বলে দেওয়া হয়েছে উপর থেকে। হামজা অবহেলার দৃষ্টি মেলে একবার দেখলো মেয়েটার দিকে। আসল চেহারা বোঝার উপায় নেই, এত গাঢ় সাজ সেজেছে। হামজা মনে মনে বকে উঠল, খান কি সাজছে কত! হোগা বরা সাজের মায়ের স্তুতি, সালি স্লাট। এই কাজে সেজে আসার কোনো কারণ খুঁজে পেল না সে। বিয়ের পর আর কখনো অন্য নারীকে ছোঁয়া হয়নি। আজ বিরহ, মনের অস্থির যন্ত্রণা, অথবা অনেক দিন রিমির সঙ্গ ছাড়া থাকার ফলে পৌরুষ উত্তেজনাই হোক, হামজার ভেতরে এক প্রকার আবেশ জাগল। মদ ও নারী সঙ্গ এই মুহূর্তে খুবই দরকার। ছেলেটাকে চলে যেতে ইশারা করে মেয়েটাকে কাছে ডাকলো। মেয়েটা দরজা আটকে এসে নিজেকে লুটিয়ে হামজার পায়ের কাছে বসলো। হামজা হাঁটুর উপর কবজি রেখে ঝুঁকে বসে। এক আঙুলে থুতনিটা তুলে ধরে চেহারাটা দেখে। খারাপ না, তবে মেকআপের ওপর দিয়েও দু চারটে ব্রণ দেখা যাচ্ছে। মেয়েটা এক দৃষ্টে হামজার ফুলে থাকা বুক, শক্ত পেট ও বাহুর পেশি দেখছিল। শেষ অবধি আচমকা শ্যামলা বলিষ্ঠ বুকে কালো কুচকুচে পশমের উপর হাত রাখল। হামজা তাচ্ছিল্য হাসে। তার ভেতর থেকে আগ্রহ কমে আসছে। সে বেহায়া মেয়ে লোক পছন্দ করে না। মেয়ে মানুষ হবে লাজুক, পুরুষের সংস্পর্শে কুঁচকে উঠবে এমন নারীকে ছুঁতে পুরুষ দেহ ব্যাকুল হয়। নড়াচড়ার মাঝে ইচ্ছাকৃত বুকের কাপড় ফেলে দিল মেয়েটা। হামজা দেখল, কয়েকবার মুখে আঙুল নাড়ল। রাগ মাথাচাড়া উঠছে। যতবার মেয়েটার দিকে চাইছে, তার ভেতরটা আবেদন করছে, যেমন চোখ দুটো রিমির লজ্জায় লাল নত মুখখানা পায়। তা না পেয়ে ভেতরের রাগ ও যন্ত্রণা বেড়ে অসহ্য পর্যায়ে চলে গেল। তার এই ৩৪ বছরের জীবনে এই শূন্যতার বোঝা সে বয়নি আগে। তার বাপ হবার ছিল, তার একজন স্বামী হবার ছিল। সে নিজের একটা পরিবার চেয়েছে, যা তার কোনোদিন নেই। হামজার মনে পড়ল, সে পরিচয়হীন হয়েই মরতে চলেছে। তারও জয়ের মতন আগে পিছে কেউ নেই, রিমি থাকতে দেয়নি। বুকটা কেমন মুচড়ে এলো। হৃদপেশিতে টান অনুভব করলো। সে কি সব হারাতে চলেছে? জয়, রিমি, সন্তান, ক্ষমতা। চোখ বুজে নিজের বুক থেকে মেয়েটার হাত সরিয়ে শান্ত হিংস্র গলায় বলল, আউট। মেয়েটা বুঝতে পারল না যেন। হামজা চোখ খুলল। মেয়েটা আঁতকে উঠল। লাল টকটক করছে হামজার দুই চোখের শিরা। গম্ভীর দাড়ি গোঁফওয়ালা মুখ। রক্ত লাল চোখে চেয়ে হাত সরিয়ে নিল মেয়েটা। হামজা বলল, যাবার সময় দরজার নব লক করে যাবে। মেয়েটার চোখে হতাশা। সে যেন শুধু পয়সার জন্যই নয়,
হামজার মতো পুরুষের সঙ্গ পেতেই চেয়েছে আজ হামজাকে দেখার পর। ভয় পেয়ে মেয়েটার চলে যাবার পর হামজা মদের বোতল খুলে বসল। সে বহুদিন এত মদ একেবারে বসে পান করেনি। তার মাথায় একটা চিন্তা এলো। সে যেমন নিজের সন্তান ও স্ত্রীর বিরহে এমন জঘন্যভাবে কাতর হয়ে পড়েছে। সে হামজা, তার মতো পাথরের ভেতর প্রাণ টের পাওয়া যায় না আজকাল। সেখানে জয় কি করে সামলাবে নিজেকে? ছটফট করল হামজা। অসম্ভব। এদিকের কাজ অতি শীঘ্রই সেরে তাকে দিনাজপুর ফিরতে হবে। জয়ের জীবনে কোনো পিছুটান থাকতে পারে না। হামজা রাখবে না। জয়কে সে ধ্বংস হতে দেবে না। তার কলিজার এক টুকরো জয়। চোখের সামনে জয়কে হেরে যেতে দেখা হামজার কাছে মৃত্যু সম। কল বেজে উঠল। এমবি মণ্ডল সাহেবের কল। তিনি জানালেন কামরুল তার বড় করে খুন হয়েছে। বাপ্পি আর রবিউল গুরুতর আহত বুলেটের আঘাতে। হামজার মস্তিষ্ক এমন সময় এমন সংবাদ গ্রহণ করতে পারছিল না যেন। অনেকক্ষণ মদের বোতলটা হাতে চেপে নির্বিকার বসে রইল হামজা। বড় ঘরে কি হয়েছে তার অনুপস্থিতিতে? তার একটা সম্ভাব্য দৃশ্য ফুটে উঠল হামজার চোখের সামনে। একটা গভীর শ্বাস টেনে চোখ বুজে বসে রইল মিনিটখানেক। দম ছেড়ে তাকালো। এরপর জয়কে কল করলো। ৩ বারেও কল রিসিভ করলো না জয়। জয় অন্তুকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে আর কারাগারে গেল না। ক্লাবে গিয়ে কয়েকজনকে বলল, ভার্সিটির আশেপাশেই থাকবি। তোদের ভাবি বেরোলে রিক্সা ধরে দিয়ে পেছন পেছন এসে বাড়িতে ঢুকিয়ে দিবে। এরপর ৬-৭ জনকে সাথে নিয়ে কুষ্টিয়াগামী বাসে উঠল। দিনাজপুর থেকে কুষ্টিয়া কম বেশি ৮ ঘন্টার পথ। রাত ৮টা বাজবে সেখানে পৌঁছাতে। গাড়ি যখন গ্রাম্য সড়ক দিয়ে চলছিল, রাস্তার দুধারে ফসলি জমি, বাসের জানালা দিয়ে আসা সনসনে বাতাস। জয় সেই চলমান প্রকৃতির দিকে তাকিয়ে গিয়ে উঠল, কাগজের ফুলে কভু ভ্রমর আসে না, মরা গাছে কখনো ফুল ফোটে না, কলমের কালি যদি যায় শুকিয়ে, জীবনের খাতা শূন্য থেকে যায়, আমি লিখব কোথায়? তার ফোন বাজছে। ৩ বার বেজে গেল। হামজার কল। তার ধরতে ইচ্ছে করলো না। এটা এক ধরনের ব্যথা। এই ব্যথার নাম জানে না জয়। এই যে সব রকমের ব্যথাকে ছাড়িয়ে ওঠা এই ব্যথাটা, এটার উৎপত্তি মোরসেনের একটা বাক্য। সে তার একমাত্র অবলম্বনের প্রতি সন্দেহহীন। এই দ্বিধা তারও হামজার মাঝে আসার ছিল না। এতটা রিংয়ের আওয়াজের সাথে পাল্লা দিয়ে বাড়ছিল। চতুর্থবার রিসিভ করে চুপ রইল। হামজা বলল, কামরুলকে কে মেরেছে জয়? কে মারবে আমি ছাড়া? আর কে মারার আছে? কেন? বাড়াবাড়ি করছিল। মারার উদ্দেশ্যে গুলি করিনি, কিন্তু জায়গা মতন লাগছে টপকে গেছে। আমার দোষ নাই কোনো। বাপ্পি আর রবিউল? কথাটা পুরো হওয়ার আগেই জয় কল কেটে ফোন বন্ধ করে দিল। এখন জিজ্ঞেস করবে কোথায় তুই? জয়ের কাছে জবাব নেই। সে হামজার সাথে এভাবে কথা বলতে চায় না। রাত 8:30টার দিকে মার্জিয়ার বাপের বাড়িতে 7 জন অজ্ঞাত যুবক ঢুকল। বাড়ির লোকজনদের হাতে কেজি 5 মিষ্টি ধরিয়ে দিল। জয় চারদিকটা দেখল একবার। 2টো ঘর দালান, ওপরে টিনের চাল, 2টো ছাপড়া টিনের বেড়াওয়ালা ঘর, তার মধ্যে একটা রান্নাঘর বোধ হয়। মার্জিয়া বারান্দায় হাঁটছিল উঁচু পেটটা নিয়ে। জয়কে দেখে তার ভেতরটা কেঁপে উঠল। ঘেন্নায় ভরে এলো বুকটা। জয়কে সবাই প্রশ্ন করল, কে তুমি? জয় বেহার মতন হেসে মার্জিয়ার দিকে ইশারা করে তুড়ি বাজল। এই তো ভাবি। কি যেন নাম? ধ্যাত সালার। বয়স হচ্ছে তো, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে। মার্জিয়া ভাবি। উনার ননদের একমাত্র স্বামী আমি, জয় আমির। শাশুড়ি আর ভাবির সাথে দেখা করতে আসলাম। আপনারা খুশি হননি তো? খবরদার হবেন না। আমি একটু কুফা মানে অশুভ আছি। ভালো আছেন ভাবি? মার্জিয়া আতঙ্কিত চোখে চেয়ে রইল। এমন ধরনেরই এক তাণ্ডব 5 বছর আগে একবার হয়েছিল বাড়িতে। তারপর তার জীবন বদলে গেছে। ভাবি, আরমিনের আম্মা কই? কোন ঘরে থাকেন উনি? রাবেয়া হলদে লাইটের আলোয় চশমা চোখে দিয়ে নিচু জল চৌকির ওপরে বসে কাঁথা সেলাই করছিলেন। জয় জুতো পায়ে ঘরে উঠে গিয়ে ওনার সামনে বিছিয়ে রাখা কাঁথার উপর বসল। রাবেয়া চমকে উঠলেন জয়কে দেখে। ওর এই বাড়ি চিনে আসার কথা তো না? জয়ের মুখে সেই চঞ্চল হাসি। অন্তু যখন উঠে চলে আসছিল, তখন পেছন থেকে রৌফ রসিক স্বরে জিজ্ঞেস করে ওঠে, জয় আমিরকে মৃত্যুদণ্ড দিতে পারবো না, তার বদলে কী শাস্তি দেবার অনুমতি দেবেন আপনি? অন্তু দরজা চেপে ধরে পেছন ফিরে তাকায়। যাবজ্জীবন কারাদণ্ড। কারাগারের সবচেয়ে অন্ধকারচ্ছন্ন গভীর কালকুঠুরিখানা যেন তার বসবাসের জায়গা হয়, এবং সেখানে থাকবে না কোনো পরিচিতদের সঙ্গে সাক্ষাতের সুযোগ। সে বন্দিত্বদের অন্ধকারকে ভয় পায়। সে আইনকে বড্ড ভয় পায়। এটা জয় আমিরের হিসেব গেল। আর হামজা পাটোয়ারি সাহেবেরটা? অন্তু হেসে বলল, এটা সময় বলবে। বেরিয়ে আস্তে আস্তে অন্তু মনে মনে বলল,
নেশাগ্রস্ত এক অন্ধ পঙ্গু তার হাতের লাঠি হারিয়ে কতটা দিশেহারা হয়ে পড়ে আপনি জানেন না রৌফ সাহেব। আর যদি সেই লাঠি হয় তার বড় ভালোবাসার ধন, সেই দিশারা বুড়ো শেয়ালকে আমি আইনের হাতে তুলে দিয়ে হাতছাড়া করব না। তার সঙ্গে কত হিসেব বাকি আমার। সুযোগ পেলে তার জন্য কারাগার আমি তৈরি করব, আমার হাতে। জয়কে দেখে রাবেয়ার চোখ মুখে আক্রোশের মতন একটা ব্যথা ফুটে উঠল। এইখানে আইছো কেন? হুমকি দিতে? আমারে ভয় দেখাইতে? আরে শাশুড়ি, আপনি তো ভুল কথা বলতেছেন। আমি কি খারাপ ছেলে নাকি? কেন আসছো তাইলে আমার কাছে জয়? আর কি আছে আমার? কি দেব তোমারে? কিচ্ছু নাই আমার। অন্তু কিছু করছে? রাবেয়ার কথাগুলো এক দৃষ্টে চেয়ে থেকে শুনল জয়। তারপর একটু হেসে বলল, ওর কি করার কথা? ওরে সালা! আমার যাতে গলা টলা টিপে জয় বাংলা করে দেয় এই বুদ্ধি শুদ্ধি দিচ্ছেন নাকি? রাবেয়া ভঙ্গুর গলায় বলেন, তার দরকার পড়বে না। আল্লাহ বিচারক। আমার আল্লাহ আছে। উনি সব জানেন, সব দেখেন। জয় জোরে জোরে মাথা নেড়ে বলল, হুম হুম, হুম হুম, থাকলে নিশ্চয়ই দেখেন। উনি দেখেন বলেই তো আপনার এই অবস্থা। দিন সবার আসে জয়। আইস তুমি ভালো অবস্থায় আসো, কে বলতে পারে কালকেও এই অবস্থায় থাকবা। এইরকম ভালো একদিন স্বামী সন্তান নিয়ে আমিও ছিলাম, আইস নাই। জয় মাথা নুইয়ে হেসে ফেলল। আমি স্বয়ং জীবিত এক বদদোয়া। আমার ওপর আপনার বদদোয়া কাজ করবে না। তুমি কি এইখানে আমারে ভয় দেখাতে আসছো, যাতে অন্তুরে দুর্বল করতে পারো? এক আমি তো আছি যারে সিম্মি করবার অন্তু ভয় পাবে। মারবা আমারে? মারো জয়, মারো। কিচ্ছু নাই এই মায়ের কাছে। মেরে ফেলো আমারে। আমি সেই হতভাগী দুর্বল মা, যে তার দুই বেটা বেটিরে তোমার মতন রাক্ষসের হাত থেকে বাঁচাইতে পারে নাই। এখন আবার জিন্দা আছি অন্তুর দুর্বলতা হবার জন্যে। তুমি তার চেয়ে মেরে ফেলো আমারে। অন্তুর আর কোনো দুর্বলতা না থাক। মারো। টসটসে গরম নোনা জলে গাল ভিজে উঠল রাবেয়ার। জয় ডান হাতখানা নিজের দিকে টেনে নিয়ে আঘাত করতে করতে কেঁদে ফেলল রাবেয়া। মারো, মারো না। অনেক শক্তি না তোমার? কত ক্ষমতা দিছে আল্লাহ তোমারে। যা খুশি করো। বিচার নাই, সাজা নাই। তোমরাই তো মানুষ। যে মহিলার ছেলে নাই, মেয়ে কাছে নাই, স্বামী নাই, ঘর নাই, তারে বাঁচাই আর কত সাজা দিবা? আমার মতন অভাগীর বাঁচার হক নাই আল্লাহর জমিনে। অন্তরে আমি বলতাম, এত তেজি হোস না, মেয়ে মানুষরে এমন হইতে নাই। শোনেনি আমার কথা। ওর বাপের মতন বেপরোয়া হইল। আইস মনে হয় ও ঠিক ছিল। তুমি মারো আমারে, আমি অন্তুর দুর্বলতা হব না। তুমি আমারে মাইরে ফেলো। ওর কেউ নাই, আমি থাকলে আরও মুসিবত। তুমি ওরে আমার দোহাই দিয়ে হুমকি দিলে আমার অন্তু উকিল হতে পারবে না। ওর আব্বা ওরে উকিল বানাইতে চাইছিল। আমার সেই সাধ্যি নাই। আমি খালি ওর ঘাড়ের বোঝা হয়ে বেঁচে আছি। আমার মেয়ের কত স্বপ্ন জানোস হয়। আমি মা ওরে জন্ম দিছি দুনিয়ায় খালি শান্তি সাজা পাবার জন্যে। আমার অন্তু কিচ্ছু পায় নাই কোনোদিন, কিছু চাইতোই না। ওর বয়সী মেয়েদের কত আবদার থাকে। আমার অন্তু ওর বাপের মা ছিল, তারে জাহান নামে দিছি আমি। আমার হাত বান্ধা, কিছু বলবার সাধ্য নেই আমার তোমারে। কি বলতে চান শুনি? আঘাত করতে চান? জয় পকেট থেকে ধারালো এক ড্যাগার বের করে ধরে হাসে। এই নেন, আপনার অন্তিককে ট্রাক চাপা দিয়ে মেরেছি আমি। ধরুন, জানের বদলে যান। রাবেয়া চোখ দুটো বুজে ছিটকে উঠল। খবরদার ওই জিনিস আমার কাছে আনবা না। দূরে সরাও। কেন? মারবেন না আমায়? সুযোগ পেয়েছেন, কাজে লাগান। এটা হলো একটা সচেতন নাগরিকের বৈশিষ্ট্য। আমি চলে গেলে কিন্তু আফসোস হবে ছেলের খুনিকে ছেড়ে দেবার। রাবেয়া কান্না ভেজা চোখে মলিন হাসেন। তার কণ্ঠস্বরটা থরথর করে কাঁপে। আমি কে গো আমার ছেলের খুনের বদলা নেবার? আমার আল্লাহ কি দেখে না? তুমি আমার ছেলেরে মারছো, আমিও যদি সেই একই পাপই করি, আমার তোমার মধ্যে তফাৎ কি থাকলো? আমি কি বিচারক? বিচারক তো এক মালিক। ওই জিনিস তোমার হাতেই ভালো মানায়। তোমার তো দরদের লোক নাই, তাই তুমিই পারবা কারো দরদের জিনিস ছিনাই আনিতে। আমার দুর্বল হাত গো জয়। জয় নিজের বাম হাত দিয়ে রাবেয়ার হাতখানা ধরে থামিয়ে বলল, আপনার মেয়ে কিন্তু আপনার মতো ভাবে না। সি ওয়ান্ট জাস্টিস। সে বিচার চায়, বিচার করতে চায়। আপনার মহান নীতি সে মানে না। এটা জেনে কি আপনার কষ্ট পাওয়া উচিত না? তুমি ছুঁইও না তোমার হাত দিয়ে আমারে। তোমার হাতে অন্তিকের রক্ত লেগে আছে। জয়া এক দৃষ্টে তাকিয়ে বলে, আপনি আগে ছুঁয়েছেন আমাকে। তুমি ছুঁইও না আর। ছেলের রক্তে মাখা হাত মা সহ্য করতে পারে না। তুমি ছাড়ো। জয় জিজ্ঞেস করে, সব মায়েরাই কি আপনার মতো হয়? রাবে আঁচল তুলে চোখের পানি মোছেন। জয় জিজ্ঞেস করে, হুম, সব মায়েদের জন্যই কি ছেলের রক্ত কষ্টদায়ক?
তুমি বুঝবা না মার দরদ। জয় গম্ভীর হয়ে বলে, বোঝার কথা না। আমার রক্ত দেখে কোনোদিন আমার মা কাঁদে নাই। তোমার কি মায়ের দরকার আছে জয়? যে মার দরদ বোঝে সে কোনো মার বুক খালি করে না। জয় বাচ্চাদের মতো জিজ্ঞেস করে, আমি যেভাবে অন্তিককে মেরেছি, আপনার অন্তুও যদি আমাকে ওভাবে মেরে ফেলে, আপনি আমার জন্য কাঁদবেন এভাবে? রাবেয়া একটু থমকালেন। জয় রাবেয়ার সেই কম্পমান হাতখানা টেনে নিয়ে নিজের মাথায় রেখে জিজ্ঞেস করে, কাঁদবেন আমার জন্য? আমার মা নেই। আমি অন্তিকের মতন ওরকম রক্তাক্ত হয়ে পথের প্রান্তরে পড়ে থাকবো ঠিকই, কিন্তু আপনার মতো করে কাঁদার কেউ নেই আমার। কাঁদবেন আপনি আমার জন্য? রাবেয়া হাত সরাতে চান জয়ের মাথা থেকে। জয় সরাতে দিল না। রাবেয়া জয়ের চোখের দিকে তাকিয়ে কান্না ভেজা অথচ রুষ্ট গলায় বললেন, সন্তানের খুনির জন্য কাঁদতে নেই। জয় হাসে। আপনি একদিন আমাকে মা ডাকতে বলেছিলেন আমাকে। ওসব কথার কথা ছিল তাই না? নিজের মা ছাড়া অন্যের সন্তানের জন্য কেউ কাঁদে না। হুম? আমি আমার রক্ত দেখে বিলাপকারী সেই একমাত্র কাঁদুনির রক্ত ছুঁয়ে দেখেছি। আমার হাত তো আপনার ছেলের না, জয় আমির নামক ছেলের মায়ের রক্তেও ধোয়া। সে ছিল একমাত্র নারী যে জয় আমিরের রক্ত দেখে হয়তো আপনার মতোই কাঁদত। আপনি বুঝবেন না আমার হাতের কেরামতি। রাবেয়া কিছুক্ষণ জয়ের মুখের দিকে তাকিয়ে হু হু করে কেঁদে ফেললেন গা কাঁপিয়ে। জয় নিজের মাথার ওপর থেকে রাবেয়ার হাত ছেড়ে দিলেও রাবেয়া হাত নামিয়ে নিলেন না। জয় ডান হাত দিয়ে পকেট থেকে এক বান্ডিল টাকা বের করে আলগোছিয়ে রাবেয়ার কাঁথার তলে রাখে। অপর হাতে রাবেয়ার মাথায় আলতো হাত বুলিয়ে দিতে দিতে বলে, শোনো হতভাগী, তোমার আল্লাহর কাছে দোয়া করলাম যাও। তোমার অন্তিকের একটা মেয়ে হবে, ঠিক তোমার মেয়ের মতন। কিন্তু তোমার বদদোয়া যেন না থামে আমার জন্য। খবরদার। আজ আসি, আবার দেখা নাও হতে পারে। রাবেয়া চট করে চোখ তুলে তাকাতেই জয় হেসে উঠল হো হো করে। তোমার মেয়ের হাতে যদি শহীদ হয়ে যায়। চোখ মেরে গা ঝেড়ে উঠে দাঁড়ায় জয়। আর তাকায় না পেছনে। বেরিয়ে আসে দলবল সহ। আসার সময় মার্চের দিকে তাকিয়ে একবার হাসে। ভাবেই, আপনার মেয়ে হলে নাম রাখবেন হুমায়রা। একটা সতর্কবার্তা দেই আগেই। এই নামটা সুন্দর, কিন্তু জীবন না। ওকে আবার বলবেন না যে ওর বাপের খুনি ওর নাম দিয়েছে। নাম বদলে ফেলবে আবার। আমার ইজ্জত যাবে। জয় সকাল 5:30টায় দিনাজপুর পৌঁছালো। বাড়িতে ঢুকে দরজায় দুম দুম করে দুটো লাথি মেরে চেঁচিয়ে ডাকলো, তরু, তরু, তরু। থেমে গেল জয়। কেউ হেঁটে আসছে। জয়ের বুকের ভেতর আটকে এলো। দম বন্ধ হয়ে একটা ভয়াবহ ব্যথা শক্ত হয়ে উঠল সেখানে। যে পা হেঁটে আসছে তা কি তরুর হতে পারে? তরু আসছে জয়ের জন্য দরজা খুলতে। জয় এই ভোর সকালে ভেতরে ঢুকে দেখবে নির্ঘুম লাল চোখ নিয়ে তরু 2 প্লেট খাবার বেড়ে নিয়ে বসেছিল রাতভর। এখন জয়কে বিড়বিড় করে দু চার কথা শোনাবে। দরজা খুলেই অন্তু জিজ্ঞেস করে, কোথায় ছিলেন সারা রাত? কোথায় গিয়েছিলেন? জয়ের ঘোর ভাঙে। বুকের ব্যথাটা ছড়াচ্ছে এপাশ ওপাশে। চোখ পরিষ্কার হচ্ছে। কণ্ঠস্বরটা তরুর মতো মিনমিনে জড়ানো না, একটু তেজস্বী, স্পষ্ট। জয় একটা মাথা ঝাড়া মারে। মুহূর্তের মাঝে নিজের চিরচেনা রূপে হেসে ওঠে। ফোয়াদ সাহাব ঘরবালি, আপনি কি চিন্তিত? সব ঠিকঠাক? অন্তু ঘরে হাঁটা ধরল। জয় হাই বুট জোড়া নিজের রুম পর্যন্ত আস্তে আস্তে খুলল। তারপর দুটো দিকে দুটো ছুঁড়ে মারল। তারপর দুটো দুদিকে ছুঁড়ে মারল। রুমে ঢোকার আগে পিছন ফিরে ডাইনিং টেবিলগুলো আবার একবার দেখে। অন্তু গিয়ে বারান্দায় দাঁড়ায়। শরীর ভালো লাগছে না। দুর্বলতায় হাত পা পড়ে আসছে। গোসলে ঢুকলে জয়ের খুব গান আসে। গলা ছেড়ে গান না গাইলে গোসল শুদ্ধ হয় না। সে গলা ছেড়ে গান ধরল, ভালোবেসে এইবার আয় কাছে তুই, সব ভুলে একবার আয় তোকে ছুঁই। গোসল সেরে বেরিয়ে দেখলো অন্তু খাবার এনে ঢেকে রেখেছে। জয় লুঙ্গি বাঁধতে বাঁধতে আবদার করে, খাইয়ে দাও। আমি? যা সালা, বিয়ে মোটে একটাই করছি। চাইলেও আরেক বউকে হুকুম করার ক্যাপাসিটি আপাতত নাই। তুমিই দাও। অন্তু জয়কে খাওয়াতে খাওয়াতে বলল, লোক এসেছিল। এমপির লোক? অন্তু লোকমা তুলে ধরল। তাদের দুজনের কথাবার্তা মুখে খুব বেশি বলার দরকার পড়েই না বলা চলে। অঙ্গভঙ্গি ও মুখভঙ্গিতেই আধো আধো কথাই সব জানা বোঝা হয়ে যায়। জয় সপ্রতিভ হয়ে উঠল। কি বলছে? কিছু বলছে? উপরে আসছিল? না, আমি নেমে গিয়েছিলাম। জয়ের মুখ লাল হয়ে উঠল। কি বাবদে? নিচে নামছিস কেন? নইলে উপরে উঠে আসতো। বাড়িতে আপনি বা মেয়র সাহেব কেউ নেই। চুপচাপ চলে যেতে আসেনি ওরা। পরে আমি এবং আপনার ছেলেরা কথা বলে বিদায় করেছি। জয় আনমনে নাক শিউরে মেঝের দিকে চোখ কুঁচকে চেয়ে রইল। বন্ধু জিজ্ঞেস করে, কুষ্টিয়া গেছিলেন আপনি?
জয় চট করে তাকায়, অন্তুকে দেখে একটুক্ষণ, তারপর হেসে ফেলে। ভাবার মুড়ি টুড়ি ধইছ নাকি? দাওয়ায় বসে কাবার কুত্তাকে দাও। অন্তু হাসে। আপনার মতো ধূর্ত লোকের ফোন দিয়ে আপনারই ঘরের বারান্দায় কথা বললাম, শুনলেন না আপনি? অন্তু কথা বের করবার জন্য বলে, দোলন সাহেবের সাথে কথাও তো শুনেছেন, সেটা বলছেন না কেন? জয় মাথা নাড়ল। না, তখন আসলেই ঘুমাইছি। সেদিন খেয়ে দিয়ে জয় দুপুর অবধি ঘুমিয়ে ঘটনাক্রমে প্রথমত একবার অন্তুকে নিয়ে বড় ঘরে গেছিল এবং মুরসালিনের কাছে কিছু প্রশ্ন উত্তর পেয়েছিলেন, যা চমকপ্রদ, যা জয়ের চিন্তাধারায় বড় গভীরভাবে শেষ তৃতীয় আঘাতটা এনেছিল। তারপর পুরো বেলাটা সে মদ পান করল, সারা রাত মরার মতো ঘুমালো, যেন সে পালাতে চাইছে মুরসালিনের কথাগুলো থেকে, নিজের থেকে, অতীত থেকে। সেই কথাগুলোর দায় মেটাবার সাধ্যই তার নেই, তার বদলাবার পথ নেই। অতীতকে শুধু স্মৃতিতে ধরা যায়, তা বদলানোর জন্য যে সময়যন্ত্রের তত্ত্ব মানুষ দিয়েছে তা কেবল একটি কল্পতত্ত্ব। পরদিন সকালে রিমি বের হলো রুম থেকে, রান্নাঘরে অন্তুকে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? আমার? কি হয়েছে? বলতে চান না যখন আমি আর জিজ্ঞেস করলাম না। আমার বাঁ চোখটা আজ কয়দিন খুব লাফাচ্ছে, লোকে বলে এটা অশুভ লক্ষণ। আপনি বিশ্বাস করেন? অন্তু হাসল। করতে ইচ্ছে করছে এখন আপাতত, তবে আমার মনে হয় বেশি কাঁদার কারণে এমন হচ্ছে। জয় 10টার দিকে ঘুম থেকে জাগলে অন্তু বলল, আজ আপনার এমপির কাছে যাবার কথা। তুমি এত ইন্টারেস্ট নিচ্ছ কেন? অন্তু কেমন উদাসীন হয়ে পড়ল। কারণ কামরুলের মার্ডার আমার হাতেই হয়েছে। কথাটা বলে নিজের হাতের তালু দুটো দেখে অন্তু তাকিয়ে। জয় বলল, কে বলেছে? দোলন স্যার? আমাকে ধরিয়ে দিচ্ছেন না কেন? জয় হেসে উঠল, ঘাড় এপাশ ওপাশ মুচড়ে বলল, আমার হাতে এবার একটা এমপি খুন করতে চাও? আপনি এর আগে কাকে খুন করেছেন? জয় গামছায় গলা ঝুলিয়ে গোসলে ঢুকে পড়ল। অন্তু বসে রইল ওভাবেই। সে শুধু এটুকু বুঝল জয় আমিরের কাছে তার কিছু ঋণ জমা হয়ে যাচ্ছে। লোকটা নিজেকে তার ইচ্ছাকৃতভাবে নিজেকে তার কাছে পাওনাদার করছে, নাকি আসলেই সে অন্তুকে বাঁচাতে চায়, ভেবে পেল না সে। জয় বের হলে অন্তু বলল, আপনাদের আমির নিবাস কি বিশাল বড়? জয় ঘাড় ঘুরিয়ে তাকায়। তুমি যাবে? আপনি তো এখন এমপির কাছে যাবেন। জয় মুচকি হাসে। জয় আমিরের মন বড় সিস্টার, কোনোদিন একবার তা জিতে কিছু চেয়ে দেখতে। অন্তু মনে মনে বলল, এটাই তো ভয় জয় আমির, তার দিল জিতে কেউ তার রুহের ওপর অব্দি কবজা পেয়ে যায়, তারপর আপনাকে দিয়ে সব করানো যায়, সব। এত বড় কাঙাল আপনি, অথচ আমার কাছে এই শেষক্ষণে কিছুই নেই আপনাকে দেবার মতন, শুধু যন্ত্রণা ছাড়া। এতক্ষণ শুনলে অবরুদ্ধ নিষেধের ৭৪তম পর্ব। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টগুলো আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।